ফ্যাসিস্টের দূষরদেরকেই পুনর্বাসিত হচ্ছে বিভিন্ন নামে। মাহফুজ আলম বিশেষ করে উনি কিন্তু এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে। মাহফুজের ভূমিকা ছিল সেটা অস্বীকার করা যায়। আসলে এই আন্দোলনটা তো সমন্বিত একটা প্রচেষ্টার ফসল। শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেই উনি বাদ খেয়ে গেছে এবং সমস্ত চুরি চামারি যা হয়েছে সবই চেতনার নামে। এটি ফ্যাসিস্ট এবং ভারতের একটি ষড়যন্ত্র হতে পারে। যে অপরাধী যেভাবেই হোক, অপরাধটাকে আপনার কন্ট্রোল করতে হবে। এটা কোনো অবস্থাতেই আপনি ভালোবাসা কন্ট্রোল করতে পারবেন। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুম থেকে আমি টুটুল রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। প্রথমত, তথ্য উপদেষ্টা গতকাল এক অনুষ্ঠানে বেশ কয়েকটি মন্তব্য করেছেন, সেই মন্তব্য নিয়ে কথা বলবো। আরেকটি, আজকে ব্রিটিশ হাই কমিশনার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিছু কথা উঠে এসেছে এবং পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি তো আছেই। এসব নিয়ে আজকে আমাদের কথা হবে দুর্গাপূজা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ভিপি সোহেল। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কালকে তথ্য উপদেষ্টা একটি অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন, মন্তব্য করেছেন। প্রথমত তিনি বলেছেন যে 5ই আগস্টের পরে প্রশাসন সহ সরকারের বড় বড় জায়গায় যে নিয়োগগুলো হয়েছে পদে, সেই পদে জামাত এবং বিএনপির লোকদেরকে বসানো হয়েছে। এটি একটি বিষয়। আরেকটি বলেছেন যে গত 1 মাস ধরে আমলারা কোনো কাজ করছে না, তারা আগামী সরকার অপেক্ষায় রয়েছে এবং মাহফুজ আলমদের গদি কখন চলে যায় এটা নিয়ে তারা এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। সাহেব, আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন, আসলে মাহফুজ আলম তত্ত্ব উপদেষ্টা ও আসলে অনেক সময় অনেকটা জোকিং টাইপের লোক আর কি। মানে বয়সও তো অল্প, কথাবার্তা অনেক সময় ফান করে অনেক কথা বলে, তার কথার আসলে গভীরতা অনেক কম আমার কাছে যেটা মনে হয়। আমি আসলে তার কথার তো গুরুত্ব দিতে চাই না, গুরুত্ব না দিয়েও যেহেতু তত্ত্ব উপদেষ্টা, গুরুত্ব তো দিতেই হয় এবং আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে বাজারে। প্রথমত, আপনি নিয়োগ হয়েছে, আমরা তো বলছিলাম যে নিয়োগ হচ্ছে, যে নিয়োগগুলা হচ্ছে হাসিনার আমলের লোকজনই রয়ে গেছে, তারাই এখানে থাকছেন, কোনো পরিবর্তন তেমন কিছু হচ্ছে না। সচিবালয়ে এখনো সেই ফেসিস্টদের দূষররা রয়েই গেছেন। সুতরাং আমরা যেটা বলছিলাম যে আমাদের উচিত ছিল ওদেরকে এসেই প্রথম ক্লোজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা তো সেই কাজটা করতে পারলাম না। ফ্যাসিস্টের দূষরদেরকেই পুনর্বাসিত হচ্ছে বিভিন্ন নামে। ধরেন জামাতের নামে যারা আসবেন, তারা তো এই প্রশাসনেই গুপ্ত অবস্থায় ছিল, তারা জাস্ট মুখটা খুলে বেরিয়ে আসছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বেরিয়ে আসছে। জামাতের তো স্কোপটা ছিল। আর আমাদের প্রশাসনে যারা আমাদের সমর্থক গোষ্ঠী ছিল কিংবা আমাদেরকে সমর্থন করে এমন যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের মনা লোকজন যারা আছেন, তারা তো চাকরিচ্যুত হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমাদের তো কোনো স্কোপ নেই কাউকে মানে যোগদান করা। বরঞ্চ আমাদের কিছু লোকজন প্রতিবাদ করেছিল সে তাদের বিরুদ্ধে, তাদেরকে ওই সময় মানে ওএসডি করে দেওয়া হয়েছে এবং অনেকে চাকরিচ্যুত করা হয়েছে। সুতরাং উনি যে কথাটা বলেছেন জামাতের বেলায় সেটা সঠিক, কিন্তু আমাদের বেলায় সে তত্ত্বটা সঠিক না, কিংবা বিএনপির বেলায় সে তত্ত্বটা সঠিক না। এই জন্যে যে আসলে এটা হয় না, এই জন্য হয় না যে বিএনপির সেই সুযোগটাই ছিল না, যে সুযোগটা জামাতের ব্যবহার করেছে এবং সুযোগ ছিল গেল একটা। নাম্বার 2, মাহফুজ সাহেব আরেকটা তত্ত্ব যেটা তুলেছেন যে আসলে নির্বাচনে আসলে পরে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় প্রশাসনের কেউ কাজ করে না, প্রশাসনের সমস্ত লোকজন একটা নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকে। কারণ প্রশাসন আসলে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কখনই কমপ্লিটলি তাদের উপরে দাঁড়াতে পারেনি এবং পারবেও না। সেটা কোনো না কোনোভাবে দলের কোনো না কোনো বায়াসটে কম বেশি এটা হয়। আওয়ামী লীগের সময় যেটা হয়েছে চরমভাবে দলীয়করণ হয়েছে, আর বিএনপির সময় হয় তুলনামূলক কম। সুতরাং ওরা ধারণা করতেছে যে এবারে নির্বাচন যদি হয়, নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে, এই ধরনের একটা ধারণা ওদের মধ্যে আছে। এই জন্য অনেকে বিএনপির কিছু সাইড নিয়ে কথা বলে। আর জামাত যেহেতু আছে, জামাতও থাকবে মাঠে, তাদেরও আসলে যেহেতু ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে ছিল, তাদেরও একটা পার্ট থাকবে। এই জন্যে আসলে প্রশাসনের সমস্ত লোকজন ভাবছে যে নির্বাচনে আসলে কি হয়,
নির্বাচনের পরেই আমরা সাইড নিই। এর আগে যত নিরপেক্ষ থেকে সত্য কথা বইলা সিস্টেম মতে থেকে চলা যায় সেই কাজটা করি, কারণ কাজ করলেই তো বিতর্ক হবে, কাজ না করলে তো বিতর্ক নাই। আপনি দেখেন আমার জেলার একটা ডিসি সাহেব, জেলা প্রশাসক, ভদ্র মহিলা, খুব মানে বুদ্ধিমতী মহিলা। এই ভদ্র মহিলা কাজ তেমন করতে চান না, কেউ গেলে পরে সবাইকে সব ম্যানেজ করে উনি পাঠায় দেন। উনি 5ই আগস্টের আগেও ভালো জায়গাতে ছিলেন। উনি আমার ডিসি কিশোরগঞ্জে, উনি চালাচ্ছেন জেলা প্রশাসন। উনি দেখেন এই গ্রাম সরকারের মতো একটা সরকারের ড্রেসের একটা বিষয় ছিল, তারা প্রতি বছর একটা ড্রেস পায়। উনি গ্রাম সরকার আসলে গুরুত্বহীন জায়গা দেখা তাদের একটা টেন্ডার হয়েছে, 3 মাস পরে এটা বাতিল করে দিয়ে তার কোনো ড্রেসেরই ব্যবস্থা করলো না। অথচ এটা যদি পুলিশের হতো, র্যাবের হতো, সেনাবাহিনী, উনি এটা পারতেন না, পারতেন না। আচ্ছা, উনি তো কারো কাছে জবাব দিয়ে করেন নাই, জবাব দিয়ে দরকার পড়েন। এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে প্রশাসনের লোকজন কাজ না করার পক্ষে কি পরিমাণ অস্থির। সেই টাকা, সেই ড্রেসের টাকাটা ফেরত দিয়ে দিল, কাজেই লাগাইল না। তাহলে আপনি দেখেন কোন দায়িত্ববোধ দায়ী বলে প্রশাসন কাজ করতেছে না। আপনি বলেন এসপি সাহেবরা বলেন, প্রশাসনের যারা সচিবরা আছে, কাজ একই অবস্থা। কাজ না করা আর সরকারকে অসহযোগিতা করা, এটা কি এক জিনিস? মানে এটা কি রকম? এটা, এই পার্থক্যটা আসলে ওইভাবে বলা যাবে না। এটাকে অসহযোগিতা বলা যায় না। অসহযোগিতা বললে বলা হবে যে তা আসলে সরকারের বিপক্ষে কাজ করতেছে। ওয়ান কাইন্ড অফ বিপক্ষে যাচ্ছে, কারণ সরকারের নীতি মানে কার্যক্রম তো তারাই বাস্তবায়ন করছে, যেহেতু কাজটা করতেছে না, একদিক দিয়ে অন্যায় করতেছে, কিন্তু এই অন্যায় কাজটা করে তারা নীরব থাকতেছে যে আমি কাজও করলাম না, গেলাম না, আর কাজটা যে করতেছে না বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। অজুহাত যেটা দেখাবে আপনি মানতে বাধ্য, এবং আপনাকে অজুহাতের মধ্যে রেখেই কাজ করবে। এই জন্য প্রশাসনের সবচেয়ে সুবিধা যেটা, যে এখন আর তারা কোনো কাজ করবে না, আগামী 5 মাস ওরা বসে বসে থাকবেন, জাস্ট হোম মানে ফ্রেম ওয়ার্ক যেটা, এই কাজটা করে যাবেন, যেটা উচিত না, অনুচিত। আমি যে আরেকটি মাহফুজ আলমের প্রসঙ্গ ছিল যে উনি বলছেন যে আমরা গদিতে থাকবো কি থাকবো না একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই যে একটা জনপ্রত্যাশার সরকার, অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার হবে, এবং মাহফুজ আলম বিশেষ করে উনি কিন্তু এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে। তো ওনার অবস্থা যদি এই হয় যে গদি টিকবে কি টিকবে না এটা অনিশ্চয়তার, তাহলে পুরো সরকারের কি অবস্থা এখন? ধন্যবাদ আপনাকে। মাহফুজকে প্রথমেই ডক্টর ইউনূস সাহেব মাস্টার মাইন্ড বলে, মাহফুজের ভূমিকা ছিল সেটা অস্বীকার করা যায় না। আসলে এই আন্দোলনটা তো সমন্বিত একটা প্রচেষ্টার ফসল, মাহফুজেরও ভূমিকা ছিল, তাকে অস্বীকার করার কোনো স্কোপ সেখানে। কিন্তু আপনি যতটুকু করেছেন তার চেয়ে বেশি তো আপনি মাতাব্বরি করতেছেন। মাতাব্বরি করতে করতে আপনি এমন একটা পর্যায়ে গেছেন যে আপনি চেতনার ব্যবসা করেছে হাসিনা। মুক্তিযুদ্ধের নামে 17 বছরে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেই উনি বাদ খেয়ে গেছে, এবং সমস্ত চুরি চামারি যা হয়েছে সবই চেতনার নামে। আপনি দেখেন রাজাকারকে রাজাকার বলা, এটা সবাই ঘৃণা করে রাজাকারকে, অথচ হাসিনা রাজাকার শব্দটাকে এমন ভাবে বেশি ব্যবহার করেছে যে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গাতে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আসলে কি এটা রাজাকার শব্দটাকে ওরা বাদ দিয়ে দিছে? বিষয়টা এমন না, জাস্ট একটা ঘৃণিত শব্দকেও তার মুখ দিয়ে আনছে বলে ওরা এটা জায়েজ করেছে। এর অর্থ এই না যে রাজাকার ভবিষ্যতে যে রাজাকার তাকে বলা যাবে না, বিষয়টা এমন না। দেখেন এরা এই 24শে আগস্টের পরে এই চেতনাটাকে, এই মাহফুজরা, সার্জিসরা এটাকে এমন ভাবে বিজনেস শুরু করলো, এটাকে আসলে চেতনাটাকেই কর্নার করে ফেলেছে, এবং চেতনার ব্যবসায় বলা যায় অঙ্কের করে ওরা নিজেরা বিতর্কিত হয়ে গেছে। অথচ আমি ডিপি প্রার্থী ছিল ওবামা ফাতেমা, যেটা তার একটা উক্তি আমার বারবার মনে পড়ে। ও বলছিল যে 5ই আগস্টের পরে 2 দিনের মধ্যেই এই অভ্যুত্থানের যত কার্যক্রম ছিল সব বন্ধ করে দেওয়া উচিত ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী বাতিল করে কোনো সংগঠন করা যাবে না, আমরা যা সেটা প্রতিবাদ থাকবো। আজকে ধরেন যদি এই ছেলেগুলা এই সমস্ত দল সংগঠন না করে তারা যদি ডাকসু ইয়ের সামনে, টিএসসির সামনে প্রতিদিন আমাদের অন্যায়ের প্রতিবাদ করতো, আমরা কত ভয়ে থাকতাম, আমরা ভাবতাম যে বিষয়টা কত কঠিন হয়ে যাবে আমাদের সামনে। অথচ আজকে দেখেন মাহফুজ আলমের মতো একটা উপদেষ্টা বলে আমাদের গদি নড়ে চলে, 1 বছরও পার হচ্ছে না। দেখেন এই ফাঁকে গদি তো নড়বেই, কারণ ওনাদের অবস্থানটা, ওনাদের আদর্শ চ্যুতি ঘটেছে, এই জন্য ওনাদের এই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। 1 নাম্বার 2, আওয়ামী লীগ এখন তৎপর হয়ে গেছে,
আওয়ামী লীগ দেখেন ঘর থেকে বের হচ্ছে, বিভিন্নভাবে সমাবেশ করছে, প্রতিদিন আপনি অ্যারেস্ট করতেছেন, সমস্যা তো বাড়ছে। আপনি আইন শৃঙ্খলা তেমন ভাবে কন্ট্রোল করতে পারতেছেন না, পুলিশের মোরাল অবস্থা খুব দুর্বল হয়ে গেছে, পুলিশকেও সাহস আপনি দিচ্ছেন না, কোনো কথা ছাড়া কারণ ছাড়া একটা কিছু হইলেই তাদের একটা বদলির চিন্তা আপনারা করে ফেলেন, অথচ তাদেরকে সাহস দিয়ে আরো যে সামনে বাড়াবেন সেই ব্যবস্থাটাও কম। আরো দেখেন অবস্থাটা হচ্ছে যে প্রশাসনিক লেভেলে ট্যাগ দেওয়ার যে সিস্টেমটা, যে ফেসিস্টের দূষর, হে রাজাকারের দূষর, ও অমুকের দূষর, তমুকের দূষর বলে এটাকে 10টা-20টা ভাগ করে ফেলা হচ্ছে। এতেও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনি ধরে নেন যে ইলেকশনের আগে আপনি যেটা বলছেন, মাহফুজা নামরা যে কোনো সময় চলে যেতে পারে। বিশেষ করে মাহফুজা নাম নিজেও, আমি একটা পত্রিকায় আজকে দেখলাম এবং কথায় শুনছিলাম যে মাহফুজা নামের পিছনে জামাত লেগেছে। সত্য মিথ্যা আমি জানি না, তো জামাত যদি লাগে, তার সঙ্গে একটা দ্বন্দ্ব আছে আর কি, বিভিন্ন স্ট্যাটাসে এক সময় দেখা গেছে। হ্যাঁ, আর সে তো বলেছো, মাহফুজা নাম তো একটা উক্তি তো বলেছো, আর এই কথাটা তো সত্যই যে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এই কথা তো মাহফুজা আলম বলেছে। কথা তো সত্যই, এটি তো হওয়া উচিত ছিল। 71-এ যারা দালালি করেছে, যারা মির্জাফরি করেছে, তাদের আসলে রাজনীতির অধিকার ওই সময় থেকেই ব্যান করে দেওয়ার দরকার ছিল। তাহলে আজকে যে হাসিনা অপরাধ করেছে, তার রাজনীতি ব্যান করতে এত কথা বলতে হতো না, একটা আইনের মধ্য দিয়ে হাসিনাও চলে যেত, একটা প্রক্রিয়া থাকতো, আর প্রক্রিয়া থাকতো। আসলে ওই সময় আমাদের ভুল হয়েছে, এখনো কিছু কিছু ভুল হচ্ছে, তারপরে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ চাহে তো সুন্দর একটা নির্বাচন হলে দেশটা একটা সুন্দর জায়গা। এখানে আরেকটি বিষয় আপনাকে, যে এই যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের কথা যেহেতু প্রসঙ্গ তুললেন, তারা যে আদর্শচ্যুতি ঘটেছে তার একটা উদাহরণ, যে গত মে মাসে আপনার মোহাম্মদপুরে একজন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিল এবং তাকে ছাড়িয়ে এনেছিল হান্নান মাসুদ। সেই ব্যক্তি, সেই সমন্বয়ক আবার গতকাল আবার অ্যারেস্ট হয়েছে একই ঘটনায়। তাহলে এই বিষয়টা আসলে কি তারা মানে কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখেন, ওদের প্রথম থেকে আজ পর্যন্ত যেই ছেলেগুলোকে আমরা দেখতাম স্যান্ডেল পায়ে হাঁটতো, ছোট ছোট পায়ে হাঁটতো, এবং ইউনিভার্সিটিতে একটা কলার একটা বন রুটি খেয়ে লাইফ লিড করতো, এই ছেলেগুলো হঠাৎ করে যার ওজন ছিল 40 কেজি 50 কেজি, হঠাৎ করে 60-70 কেজি হয়ে গেছে, এত বেড়ে গেছে। মানে কোটি টাকার গাড়ি, তারা চলতো রিক্সায়, ফ্ল্যাটে, মানে একটা বিচিকিৎসা ছিল অবস্থা। আর ব্যবসায়ীরা তো সবসময় যারা দুর্নীতিবাদ ব্যবসায়ী হাসিনা নামে যারা ছিল তারা তো লেগে আছে, যেমন বসুন্ধরা গ্রুপ ইনভেস্ট করেছে, রূপায়ণরা ইনভেস্ট করেছে, আরো যারা চুরচুরটারা আছে সবাই ওদের পিছনে টাকা ঢেলেছে, যার দরুন এই ছেলেগুলোও পাগল হয়ে গেছে। ভাবছে কি আসলেই তো এটা হয়, একটা অনুষ্ঠান করেছে, গাড়ি বহরে যায়, গ্রামে শত শত গাড়ি যায়, বাড়িতে গেলে মানুষ ভাঙিয়া পড়ে, এমন গাড়িতে চড়ে যেই গাড়ি তাদের বাপদাদার 14 গোষ্ঠীও দেখে দেয়। এক ধরনের ক্ষমতাকে এক্সারসাইজ করা বা অন্যায় ভাবে এই কাজটা দেখেন। ইয়াতে বনানীতে একটা ছেলে বা 3 পুরুষ রিক্সা চালায়, এই ছেলে 3-4টা বাড়ি করে ফেলেছে, সে টাকা নিয়ে ধরা পড়ে আজকে জেলে আছে, 10 লাখ টাকা নিয়ে আজকে জেলে আছে। এই যে মাসুদ যেটা করলো, থানা থেকে যাকে ছাড়িয়ে আনলো এই চাঁদাবাজির জন্য, আজকে দেখেন চাঁদাবাজির জন্য সে ছাড়িয়ে আনার পরে সে কত সাহস পেল, সে আবার সে চাঁদাবাজিতে জড়ালো, জড়ে এখন অ্যারেস্ট হলো, আজকে শুনলাম জেলে গেছে। সুতরাং এই যে ভাবমূর্তি তাদের চরম ভাবে নষ্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। একটা জাতি হিসাবে ভাবছিলাম যে 54 বছর পরে কিংবা তরুণরা একটা স্বপ্ন দেখাইছিল, এই স্বপ্নের মধ্যে এই কয়েকটা ছেলে আসলেই আমাদের চেতনার উপরে পানি ঢেলে দিয়েছে। তারপরেও আশা করি দেখি সুন্দর বাংলাদেশ গড়া যায়। জি, অসংখ্য ধন্যবাদ। এখন নির্বাচন প্রসঙ্গে কথা বলবো। আজকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক নির্বাচনের প্রধান কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উনি বেরিয়ে আসার পরে মন্তব্য করেছেন এবং নির্বাচন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে যে তার মনোভাব, তারা যেটি বুঝেছেন যে সেটি হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তারা ইনক্লুসিভ নির্বাচনের যে প্রসঙ্গটি তুলেছিল বিদেশি শক্তিগুলো বা বিদেশি বন্ধুরা, সেটি থেকে বেরিয়ে আসছে তারা। এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে দেশের যে এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি সারা পৃথিবী বুঝছে এবং বুঝতেছে যে আসলে এটা যদি সবার অংশগ্রহণের নির্বাচনের গল্প আসে তাহলে এই নির্বাচনটা হবে না। কারণ আপনি 17 বছর যে ফ্যাসিস্ট ছিল তার তো বিচারে কাঠগড়ায় তাকে দাঁড় করাইতে হবে।
সুতরাং তার বিচার আপনি করবেন না, তাকে দিয়ে নির্বাচন করবেন। তার তো একটা সমর্থক গোষ্ঠী রয়েছে, তাকে যদি স্কোপটা আপনি দেন তাহলে বিচারটা তো হবে না। এরপরে দেখেন যে পিআর সিস্টেমের কথা বলে তাদেরকে পুনর্বাসনের ভিতরে একটা প্রক্রিয়া আছে। সুতরাং এখন পৃথিবীর যারা আমাদের বন্ধু দেশ সবাই ধারণা করতেছে যে আসলে এখন একটা সুষ্ঠু নির্বাচন হইলে দেশটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এটাই তাদের কাছে প্রত্যাশা। এই প্রত্যাশা থেকে একটু দূরে সরে আসছে, সবাই চাচ্ছেন সুন্দর নির্বাচনটা হোক। আর সর্বোপরি কারা আসলো গেল এটা এখন গুরুত্বপূর্ণ না। 17 বছরে আপনি অন্যায় করবেন, লুটপাট করবেন, মারবেন, খুন করবেন, শহীদের রক্তের উপর দাঁড়াবেন, আবার আপনি নির্বাচনেও যাবেন, তা তো হতে পারে না। সুতরাং এখন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে ভালো মানুষ, সমস্ত মানুষ অংশগ্রহণ করবে, যাকে ইচ্ছে তাকে ভোট দিবে, সেটাই হবে এখন তরুণ সহ আমাদের সবার দাবি। এবং এইভাবেই সারা পৃথিবী এখন এগোচ্ছে এবং সবাই যাচ্ছেন, সবাই এটাকে সমর্থন করেছেন। জাতিসংঘে যারা গিয়েছিলেন আমাদের উপদেষ্টা সহ, তাদের সাথে সারা বিশ্ব একমত হয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, এবং এটার পক্ষেই এখন সবাই আছে। জি, আমরা সমসাময়িক দুটি বিষয় দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনার খাগড়াছড়িতে যে থমথমে অবস্থা বিরাজ করছে, অনেকেই বলছেন যে এটি ফ্যাসিস্ট এবং ভারতের একটি ষড়যন্ত্র হতে পারে, এই ধরনের মন্তব্য এসছে। আরেকটি বিষয় হলো যে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে এই খাগড়াছড়িতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটা একটা তদন্তের বিষয় আছে। এই বিষয়ে একটু কথা বলবেন, আপনার ছোট করে মন্তব্য নেব। আরেকটি বিষয় হলো যে দুর্গা উৎসব চলছে। এই দুর্গোৎসবে এবার কিন্তু গত আজকে দুদিন, ষষ্ঠী এবং সপ্তমী, খুব বেশি কোনো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। এবারে বিএনপি মাঠে আছে, জামাত ইসলাম মাঠে আছে, রাজনৈতিক দলগুলো যে যার মতো করে এই পূজাকে কেন্দ্র করে মাঠে আছে এবং সরকারও তৎপর। এই বিষয়ে আপনার দুটি মন্তব্য আজকে শেষ করব। আপনি তিনটা পয়েন্টের কথা বলেছেন। একটা যে পার্বত্য চট্টগ্রামে বল প্রয়োগ বেশি হয়েছে কিনা। আসলে দেখেন পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটছে, এটার মধ্যে আপনি যেই অপরাধী যেভাবেই হোক, অপরাধটাকে আপনার কন্ট্রোল করতে হবে। এটা কোনো অবস্থাতেই আপনি ভালোবাসা কন্ট্রোল করতে পারবেন না। ভালোবাসা পার্বত্য চট্টগ্রামে এই বিষয়টা কন্ট্রোল করা যায় না, কারণ পার্বত্য চট্টগ্রামে অনেক অঞ্চল আছে যেটা সেনাবাহিনীর আওতার বাইরে থাকে। সুতরাং তারা যে কোনো সময় সশস্ত্র অবস্থায় তারা মাঠে নেমে পড়ে, এবং ওইখানে পাহাড়ি বাঙালি, আমাদের বাঙালিদেরকে উচ্ছেদ করার জন্য একটা আন্দোলন হয়, পাহাড়িরাও হয়। আমরা সবাইকে নিয়েই দেশটা চালাতে চাই, কিন্তু আপনি যদি বাঙালিগুলো বের করে দিতে চান আর আপনারা যদি অস্ত্র নিয়ে ঘুরেন, তাহলে অস্ত্রের মোকাবিলা কি ভালোবাসা দিয়ে হবে? হবে না। সেখানে আপনি কিছু শক্তি প্রয়োগ করতেই হবে। আর শক্তিটা কি বেশি হয়েছে কিনা সেটা তদন্তের আওতায় আসতে পারে। সেটা যদি বেশি হয়ে থাকে সেটা তদন্ত সেনাবাহিনীতে হয়, এবং সেনাবাহিনীর লোকজন আছে, পুলিশ বাহিনী আছে, বেসামরিক বাহিনী আছে, তদন্ত কমিটি হইতে পারে, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। তবে যেই কাজটা হয়েছে এটার বিচার অবশ্যই হতে হবে, এবং বিচারের নামে যারা এই জায়গাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে, যারা এটাকে স্তব্ধ করতে চায় অবরোধের কথা বলে বলে, এগুলি কিন্তু দেশকে চরমভাবে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া থাকে। পাহাড়কে অস্থিতিশীল করা এটা অতীতেও ছিল, ভবিষ্যতেও হয়তো চেষ্টা করবে। এটা শক্ত হাতে দমন করতে হবে। নাম্বার 2, ইন্ডিয়াতে হাসিনা বসে আছে। হাসিনার কাজ কি? হাসিনা 17 বছর এই দেশকে জ্বালাইছে, এবং 17 বছর আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। আমাদের কত শত শত মানুষকে জেলে কারাগারে গেছি, আমরা কত কষ্ট করেছি, কোথায় ঘুমাইছি, রাস্তাঘাটে, বনে বাতাসে, কত কষ্ট করে আন্দোলনটা করেছি। আর আমাদের বিএনপির মতো দলের সবচেয়ে বড় সমস্যা ছিল যে ওপেন থাকতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ কত মানুষ গুম হয়েছে। আপনি দেখেন এত কিছুর পরে এই হাসিনাকে পৃথিবীর কোনো রাষ্ট্র জায়গা দিতে চায়নি, জায়গা শুধু দিল ইন্ডিয়া। ইন্ডিয়াতে বসে উনি তো চাইবেনই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ হোক। প্রতিদিন তাদের মিটিং হচ্ছে, প্রতিদিন তার মেসেজ আসতেছে, তার বিভিন্ন কল আসতেছে, ফোন করতেছে প্রতিদিন। সুতরাং পার্বত্য অঞ্চলেও সে যে কাজটা করতে পারে, এটাও আমার মনে হয় প্রতিবাদের ভাষা হওয়া উচিত। হাসিনা এই কাজটার সাথে জড়িত, ইন্ডিয়া এটার সাথে জড়িত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং অবিলম্বে হাসিনার বিচারটা আরো ত্বরান্বিত করতে হবে, এবং ত্বরান্বিত করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইলে আর ইন্ডিয়ার কাছে এটারও প্রতিবাদ বা ভাষা প্রতিবাদ জানানো উচিত যে আসলে এটা কি হচ্ছে। সুতরাং আমি মনে করি এটার সাথে বিভিন্ন দেশ গোষ্ঠী জড়িত আছে। এটা খুব সিরিয়াসলি
সরকারকে দ্রুত ট্যাকেল করতে হবে। দুর্গাপূজার যে বিষয়টা আসছে, এটা তো সকলেই মাঠে আছে আর কি। সকলের সবসময় বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির একটা বিশাল জায়গা। এটা এই জায়গাতে আপনি মুসলমান হিসেবে যদি কথা বলেন, ইসলাম ধর্মে কখনই আরেক ধর্মকে মানে প্রেসার দেওয়ার স্কোপ সেখানে নেই। আপনি দেখেছেন এই আন্দোলনের পরে কওমি মাদ্রাসার ছেলেরা, আমি নিজে দেখেছি সারা রাত পাহারা দিয়ে হেফাজত ইসলামের নেতৃত্বে সমস্ত মন্দির পাহারা দিয়েছে। সেটা আমি নিজে রাতে জেগে থেকে দেখেছি। ওরা মুসলমান এবং হিন্দু ভ্রাতৃত্ব বুথ এমনই বাংলাদেশে। সুতরাং এটাতে কখনই ভুলে কিছু অতীতে হইতো, কিন্তু এখন আর এই কাজটা হচ্ছে না। আর এখন দুর্গাপূজার যেটা গভর্নমেন্ট যেভাবে পাহারা দিয়েছে, আইন শৃঙ্খলা যেভাবে কন্ট্রোল আছে, আমার কাছে মনে হচ্ছে না দুর্গাপূজাতে কোনো প্রবলেম হবে। আর রাজনৈতিক নেতৃত্ব সবখানেই ব্যস্ত। যেমন আমি একটু আগেও দেখলাম সমস্ত নেতৃত্ব দুর্গাপূজাতে ডাকেশ্বরী মন্দিরে গিয়েছে এবং ঘুরতেছেন, দেখতেছেন, মোটামুটি সুন্দর পরিবেশটা শান্ত আছে এবং সবাই ধর্ম পালন করবে। আমরাও যাচ্ছি, সমস্ত মানুষ যাচ্ছে, এটা নিয়ে এখন টেনশনের কিছু নাই। আর ধর্ম নিয়ে বাংলাদেশে আর কোনোদিন মনে বাড়াবাড়ি হবে না, জি আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে আমরা সংবাদ নিরপেক্ষ বিশ্লেষণ করে থাকি। আগামীকাল ঠিক এই সময়ে আবার কোনো নতুন অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।